প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পরিচিতি, এখানে একটা ম্যাপ দেখা যাচ্ছে। আইইউবি এক্সপানশন 1174 থেকে 1193, অর্থাৎ আজকে আমরা আইইউবি বংশ সম্পর্কে আলোচনা করব। আইইউবি বংশের এটি একটি মানচিত্র। সালাউদ্দিন আইয়ুবী, যিনি আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা এবং যে কয়জন ক্রুসেডার ছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তি, তিনি তার নামেই শুধু মুসলমানদের মধ্যে নয়, ইউরোপীয়দের মধ্যেও সমান জনপ্রিয় ছিলেন তার কার্যক্রমের কারণে। আজকের আমাদের আলোচ্য বিষয় সেই মহান বীর সালাউদ্দিন আইয়ুবীর শাসনামল নিয়ে। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, তোমরা একটু খেয়াল করো। এই ছবিটি হচ্ছে অষ্টভুজাকার একটি স্থাপত্য, যেটি ডম অব দ্য রক নামে পরিচিত। মূলত এটি হচ্ছে জেরুজালেমে। এই ডম অব দ্য রক তৈরি করেছেন উমাইয়া খলিফা আব্দুল মালিক, এবং এটিকে মূলত কেন্দ্র করে, যেহেতু এটি জেরুজালেমে অবস্থিত এবং এই জেরুজালেমটি সকল মানুষের কাছেই পবিত্র, বিশেষত খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান, এই প্রধান তিনটি ধর্মের মানুষের কাছেই খুবই প্রিয়। এবং এই স্থানটিকে কেন্দ্র করেই ক্রুসেড হয়েছে, যে ক্রুসেডের ইতিহাস তোমরা আগের ক্লাসে জেনেছ। এবং এই ক্রুসেডকে কেন্দ্র করেই মূলত সালাউদ্দিন আইয়ুবীর উত্থান, এবং তিনি উত্তর আফ্রিকায় ফাতিমিদেরকে উৎখাত করে সেখানে আব্বাসীয়দেরকে আবার ক্ষমতায় বসান এবং তার আইয়ুবী বংশ সেখানে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং তার কৃতিত্বের মধ্যে অন্যতম হচ্ছে এই জেরুজালেম পুনরায় দখল করা। এটি একটি সালাউদ্দিন আইয়ুবীর ছবি। এটাও সালাউদ্দিন আইয়ুবীর ছবি। ঘোড়ার মধ্যে সালাউদ্দিন আইয়ুবী বসে আছেন, অর্থাৎ তার বীরত্বের প্রতীক এটি। আজকের পাঠে আমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পরিচয় সম্পর্কে বলতে পারবো, কৃতিত্ব মূল্যায়ন করতে পারবো এবং তার চরিত্র ব্যাখ্যা করতে পারবো। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পরিচয়। তার প্রকৃত নাম হচ্ছে ইউসুফ, আর তার উপাধি হচ্ছে গাজী সালাউদ্দিন, যার অর্থ হচ্ছে বিশ্বাসের ন্যায়পরায়ণ। তার পিতার নাম নাজমুদ্দিন আইয়ুব, যিনি ছিলেন মূলত ইমামউদ্দিন জঙ্গির অধীনে একজন কর্মচারী এবং তার একজন কর্মকর্তাও বটে। তিনি বালা বাক্কুন যেই দুর্গ ছিল সেটির প্রধান ছিলেন। এবং সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যার নাম হচ্ছে ইউসুফ, তিনি জন্মগ্রহণ করেছেন 1137 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের তিকরিত নামক স্থানে। তিনি আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা, যে বংশটি 1174 থেকে 1250 পর্যন্ত মিশর এবং সিরিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, এবং তার প্রাণ কেন্দ্র ছিল মূলত মিশর। এটি সিরিয়া এবং মিশরের অন্তর্ভুক্ত। সালাউদ্দিন আইয়ুবী জাতিতে কুর্দি ছিলেন, যেহেতু তিকরিতে তার জন্ম এবং সেই হিসাবে তিনি কুর্দি। তবে কোনো কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন যে তার এই বংশটি মূলত তুর্কি, এই জন্য আমরা দুটি উল্লেখ করেছি এইখানে। এবং তিনি একজন কুর্দি হলেও সুন্নি মতাদর্শ মনে প্রাণেই বিশ্বাস করতেন, এবং আমরা দেখেছি যে তিনি মিশরে ফাতিমি খিলাফতকে উৎখাত করে সেইখানে সুন্নি মতাদর্শ প্রতিষ্ঠা করেছিলেন। এই মহান বীর 1193 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি মাত্র 55 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। কিন্তু তার এই দীর্ঘ শাসনকালে আমরা দেখেছি তিনি 1174 থেকে 1193 সাল পর্যন্ত প্রায় 20 বছর শাসনকার্য পরিচালনা করেছেন। এর মধ্য দিয়ে তার কৃতিত্ব তিনি স্বাক্ষর রেখেছেন, এবং যেই কারণে তিনি মুসলমানদের কাছেও যেমনিভাবে খুবই জনপ্রিয়, তেমনিভাবে ইউরোপীয় তার মহানুভবতা এবং আদর্শের কারণে সেইখানেও তিনি পরিচিত। এবং
ইউরোপীয়রা তাকে মূলত সালাদিন নামে পরিচয় দিয়ে থাকে। আমরা এবার সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর কৃতিত্ব, তোমরা একটু খেয়াল করো তার নামটার মধ্যে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী। এই গাজী শব্দের অর্থ হচ্ছে যিনি বিজয়ী, অর্থাৎ বিধর্মীদের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন, এই কারণে তার এই উপাধি হচ্ছে গাজী। আরেকটি শব্দ আমি তোমাদেরকে ব্যবহার করেছি, যেটি হচ্ছে ক্রুসেড। ক্রুসেড মানে হচ্ছে ধর্মযুদ্ধ, যেটি আগের ক্লাসে তোমরা বিশদভাবে জেনেছ, এবং এই ক্রুসেডে তার বিশাল অবদান ছিল, সেটিও আজকে আমরা দেখার চেষ্টা করব। তাহলে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর কৃতিত্ব আমরা একটু দেখি। তিনি একটি স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। মূলত তার পিতার নাম হচ্ছে আইয়ুবী, এবং সেই কারণেই তার এই বংশটির নাম হচ্ছে, যার নাম হচ্ছে নাজমুদ্দিন আইয়ুবী, এবং তার নামে এই বংশটি প্রতিষ্ঠা করেছেন। মূলত তার পিতা ছিলেন একজন কর্মচারী, যিনি জঙ্গি বংশের প্রতিষ্ঠাতা নুরুদ্দিন জঙ্গির ছেলে, তার অধীনেই তিনি চাকরি করতেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার চাচা শিরকুকের সাথে তিনি মিশরে যখন বিদ্রোহ চলছিল সেখানে গিয়েছিলেন, এবং 1167 সালে তার চাচা শিরকুক সাথে তিনি মিশরে যান, এবং তার চাচা সেখানকার ফাতিমীয় খলিফাকে উৎখাত করে মূলত সেখানে তিনি খলিফার পদটি দখল করেছিলেন। তার কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ 1169 সালে মৃত্যুর পরে, শিরকুকের মৃত্যুর পরে মূলত আমরা দেখি যে সালাউদ্দিন আইয়ুবী সেখানে ক্ষমতা দখল করেন, এবং পরবর্তীতে 1174 খ্রিস্টাব্দে তিনি নুরুদ্দিন জঙ্গির আনুগত্য সম্পূর্ণভাবে অস্বীকার করে মিশরের স্বাধীনতা ঘোষণা করেন, এবং এর মধ্য দিয়েই আমরা দেখি যে স্বাধীন আইয়ুবী বংশ মিশরে প্রতিষ্ঠা পায়। এটি মূলত আব্বাসীয় বংশের অনুকূলেই তিনি শাসনকার্য পরিচালনা করেছিলেন, অনেকটা স্বাধীনভাবেই সেখানে তিনি শাসনকার্য পরিচালনা করেন। এই জন্য আমরা বলতে পারি যে তিনি মিশরে একটি স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয়ত, শাসন ক্ষমতা সুদৃঢ় করেন। তিনি ক্ষমতায় এসেই ভেবেছেন যে তার দুটি প্রধান উদ্দেশ্য ছিল, যেটা আমরা একটু পরে আলোক করব। প্রধান উদ্দেশ্য হচ্ছে যে তিনি মিশর থেকে ফাতিমীয় খলিফাকে উৎখাত করবেন এবং ক্রুসেডারদের সাথে যুদ্ধ করবেন, এই দুটি যুদ্ধ। সুতরাং এই দুটিকে কেন্দ্র করে তিনি তার সেনাবাহিনীকে সংস্কার করেন, সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন, এবং তিনি প্রায় প্রতিটি যুদ্ধে স্বয়ং নেতৃত্ব দিতেন এবং সৈন্যদের সাথে উপস্থিত থাকতেন। ফলে এই সৈন্যদের প্রয়োজনীয় রসদ এবং তাদের নানান ধরনের সুযোগ সুবিধা প্রদান করে তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছিলেন, এবং তার শাসন ক্ষমতা সুদৃঢ় করার ক্ষেত্রে কাজী আল ফাজিলকে তিনি কোষাধ্যক্ষ নিয়োগ করেছিলেন, এবং কাজী আল ফাজিল তিনি মূলত তার সুনাম অক্ষুণ্ণ রেখেছিলেন তার ন্যায়নিষ্ঠা এবং দক্ষতার কারণে। ফলে এই দক্ষ ব্যক্তিকে প্রশাসনে নিয়োগ দিয়ে তিনি প্রশাসন ব্যবস্থাকে সুদৃঢ় করেছিলেন। সুন্নি শাসন প্রতিষ্ঠা, যেটি আমি একটু আগেই বলেছি যে তার দুটি উদ্দেশ্য ছিল। এক হচ্ছে মিশরের সুন্নি শাসন প্রতিষ্ঠা করা, অর্থাৎ ফাতিমিদের উৎখাত করা, আর একটি হচ্ছে যে ক্রুসেডারদের সাথে যুদ্ধ করা। তিনি 1171 খ্রিস্টাব্দে খুতবা থেকে ফাতিমীয় খলিফা আল আজিদের নাম বাদ দেন এবং তার স্থলে আব্বাসীয় খলিফার নাম যুক্ত করেন। উল্লেখ্য, এই সময় বাগদাদের খলিফা ছিলেন খলিফা মুস্তাদি, এবং খলিফা মুস্তাদি তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে মালিক আল নাসির অর্থাৎ বিজয়ী রাজা উপাধি দিয়েছিলেন, এবং একই সাথে তিনি মিশর, সিরিয়া, আল মাগরিব মানে হচ্ছে পশ্চিমাঞ্চল, এবং পশ্চিম আরবের যে সকল অঞ্চলগুলো আছে ফিলিস্তিন সহ এই সকল অঞ্চলের সমগ্র অঞ্চলের শাসনকর্তা হিসেবে তাকে তিনি নিযুক্ত করেছিলেন বা তাকে সম্মান দিয়েছিলেন, অর্থাৎ তাকে সম্মানিত করেছেন। মূলত সেই সময় আব্বাসীয় খলিফারা অনেকটা দুর্বল প্রকৃতির ছিল। তারপরেও সালাউদ্দিন আইয়ুবী যেহেতু ফাতিমিদের উৎখাত করে সেখানে আব্বাসীয় খলিফার নাম যুক্ত করেছেন, এই কারণে মূলত তিনি তাকে সম্মানিত করেছিলেন, এবং এই সম্মানের স্বীকৃতি স্বরূপই তাকে মালিক আল নাসির বা বিজয়ী রাজা হিসাবে তিনি তাকে অভিহিত করেছিলেন। বিদ্রোহ দমন,
আমরা দেখেছি যে তার পিতা নুরুদ্দিন জঙ্গির অধীনে চাকরি করতেন। তার পুত্র ইসমাইল, তখন নুরুদ্দিন জঙ্গি মৃত্যুবরণ করেছেন, তার পুত্র তখন সিরিয়ার শাসনকর্তা ছিলেন। তিনি তখন বিদ্রোহ ঘোষণা করলেন সালাউদ্দিনের বিরুদ্ধে, যখন সালাউদ্দিন মিশরের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ফলে সুলতান সালাউদ্দিন বাধ্য হয়ে নুরুদ্দিন জঙ্গির পুত্র ইসমাইলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং হাসায় যে যুদ্ধটি সংঘটিত হয় সেখানে তাকে পরাজিত করে সমগ্র সিরিয়া তিনি দখল করে নেন। ফলে সিরিয়া এবং মিশরের একচ্ছত্র অধিপতি তিনি হতে সক্ষম হয়েছিলেন। গুপ্ত ঘাতকদের দমন। তোমরা আব্বাসীয় খেলাফতের আলোচনার সময় নিশ্চয়ই গুপ্ত ঘাতক সম্প্রদায়ের কথা শুনেছ, যেটি প্রতিষ্ঠা করেছিলেন হাসান বিন সাবা। এবং এই গুপ্ত ঘাতকরা যুগে যুগে আমরা দেখেছি যে বিভিন্ন শাসকের জন্য তারা পথের কাঁটা হয়ে দাঁড়াতো, ফলে একই অবস্থা তৈরি হয়েছিল। শুধু তাই না, সালাউদ্দিন আইয়ুবী এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও তাকে 2 বার হত্যা করার চেষ্টা করেছিল। ফলে সালাউদ্দিন আইয়ুবী তিনি বিদ্রোহ দমন করার পরে এই গুপ্ত ঘাতকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং 1176 খ্রিস্টাব্দে গুপ্ত ঘাতকদের নেতা রশিদ আল দিন সিনানের সদর দপ্তর শাসিয়াদ তিনি অবরোধ করেছিলেন। 6 দিন অবরুদ্ধ রাখার পরে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং এর মধ্য দিয়ে বিশেষত তাদের সদর দপ্তর সাদিয়াদের পতনের মধ্য দিয়েই গুপ্ত ঘাতক সম্প্রদায়কে তিনি দমন করতে সক্ষম হয়েছিলেন। ফ্রাঙ্কদের বিরুদ্ধে অভিযান। সালাউদ্দিনের, আমি আগেও বলেছি যে সুলতান সালাউদ্দিনের প্রধান 2টি উদ্দেশ্য ছিল। এক হচ্ছে মিশরের সুন্নি শাসন প্রতিষ্ঠা করা তথা ফাতিমিদের উৎখাত করে আব্বাসীয়দেরকে প্রতিষ্ঠা করা, এবং দ্বিতীয়ত হচ্ছে ধর্মযুদ্ধে ফ্রাঙ্কদের বিরুদ্ধে যুদ্ধ করা। এবং এই ফ্রাঙ্কদের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসাবে তিনি 1187 খ্রিস্টাব্দে 1 জুলাই ফ্রাঙ্কদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং এই অভিযানে তিনি টিবেরিয়াস নামক স্থানটি দখল করে নেন এবং এর মধ্যে দিয়ে ফ্রাঙ্কদেরকে মূলত তিনি বাধ্য করেছিলেন তার সাথে একটি শান্তি চুক্তি করতে, যে কখনোই তারা আরব অংশ এবং মিশর এবং বিশেষত সালাউদ্দিন আইয়ুবীর অধিকৃত অঞ্চলগুলোতে তারা কখনোই আক্রমণ করবে না। যদিও আমরা দেখেছি যে তারা সেই চুক্তি পরবর্তীতে অমান্য করেছে এবং তাদের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী পরবর্তীতেও অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছিলেন। বন্ডুইনের বিরুদ্ধে অভিযান। বন্ডুইন হচ্ছেন মূলত ফরাসি সম্রাট। ফ্রাঙ্করা, আমি আগেই বলেছি যে টিবেরিয়াস দখল যখন করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তখন তারা আইয়ুবীর সাথে একটি চুক্তি করেছিল যে তারা কখনোই আরব ভূখণ্ডে প্রবেশ করবে না বা তাদের কোনো ধরনের ডিস্টার্ব করবে না। কিন্তু তারা সুযোগ বুঝেই যখন সালাউদ্দিন আইয়ুবী অন্যান্য অঞ্চলের যুদ্ধে লিপ্ত ছিলেন, সেই সময় তার এই আরব বিভিন্ন ভূখণ্ডে যেই অঞ্চলটি ফ্রান্সের সাথে সম্পৃক্ত ছিল সেই অঞ্চলে তারা প্রায়ই লুটতরাজ করত এবং যারা লুটতরাজ করত তাদেরকে সহযোগিতা করতেন ফ্রাঙ্কদের রাজা বা ফরাসি রাজা বন্ডুইন। ফলে সুলতান সালাউদ্দিন বাধ্য হয়ে তিনি তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং তিনি ফিলিস্তিন আক্রমণ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ফিলিস্তিন আক্রমণ করে তিনি সফলতা লাভ করতে পারেননি, বরং এই বন্ডুইনের কাছে তিনি পরাজিত হয়েছিলেন, তার বাহিনী সেখানে পরাজিত হয়েছিল। যদিও এই পরাজয়ের পরেও আমরা দেখেছি যে তিনি পরবর্তীতে ফিলিস্তিন দখল করে নিয়েছিলেন এবং এর ফলে ক্রুসেডের শুরু হয়েছিল, সেটা আমরা একটু পরে দেখছি। তোমরা কি দেখতে পাচ্ছ? একটা ছবি। এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সালাউদ্দিন আইয়ুবী যে কারণে মুসলমান এবং ইউরোপীয়দের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন, এটি তারই একটি ছবি। এটি হচ্ছে মূলত হিট্টিনের যুদ্ধ, যেটি 1187 খ্রিস্টাব্দে 3-4 জুলাই ফ্রাঙ্কদের অধিপতি শাটিলনের রেজিনাল্ড তার বিরুদ্ধেই হিট্টিন নামক প্রান্তরে যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী তিনি একজন বীর হিসেবে আবির্ভূত হন এবং তার এই বীরত্বের কারণে ফরাসি বাহিনীর তুখুর প্রতিরোধের কারণেও তারা সেদিন টিকতে পারেনি এবং তারা পরাজিত হয়েছিল। শুধু তাই নয়, এই ফ্রাঙ্কদের অধিপতি রেজিনাল্ড তিনি নিজে বন্দী হয়েছিলেন 20,000 সৈন্যসহ। কিন্তু সেদিন সালাউদ্দিন আইয়ুবী যে মানবতার দৃষ্টান্ত রেখে গিয়েছেন, এটি
পৃথিবীর ইতিহাসে অমর ঘটনা। কারণ তিনি সেদিন এই 20,000 বন্দীর সাথে খুবই ভালো ব্যবহার করেছিলেন এবং তার এই মাধুর্যপূর্ণ ব্যবহারের দ্বারা তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং পরবর্তীতে তাদেরকে মুক্তি দিয়েছিলেন, যেটির কারণে তিনি ইউরোপে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং ইউরোপীয় ঐতিহাসিকগণও তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। যদিও তিনি ক্রুসেডে অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ ইউরোপীয়দের শক্তিবর্গের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধ তিনি করেছেন, তারপরেও তারা স্বীকার করছে যে সালাউদ্দিন আইয়ুবী একজন প্রকৃত অর্থেই বীর এবং সেটি তারা অকপটেই স্বীকার করছে। ক্রুসেডে জেরুজালেম রক্ষা। সালাউদ্দিন আইয়ুবী 1187 খ্রিস্টাব্দে জেরুজালেম অধিকার করলে ইউরোপীয় রাজন্যবর্গর যারা ছিল তাদের মধ্যে এক ধরনের মাথাচাড়া দিয়ে ওঠে বা এক ধরনের ক্রোধ তাদের মধ্যে গ্রো করে। যেহেতু আমি আগেই বলেছি যে ক্রুসেডের যেই কেন্দ্রবিন্দু জেরুজালেম, এই জেরুজালেম একই সাথে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি সকলের কাছেই পবিত্র স্থান। ফলে সালাউদ্দিন আইয়ুবী যখন জেরুজালেম দখল করে নিলেন, এটির ফলে ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে এক ধরনের প্রতিবাদ বা প্রতিরোধ বা তাদের মধ্যে বিরোধ থাকা সত্ত্বেও তারা সকল বিরোধ ভুলে গিয়ে তৃতীয় ক্রুসেডের ডাক দেন এবং এই যুদ্ধে ইউরোপীয়দের নেতৃত্ব দিয়েছিলেন জার্মান সম্রাট ফ্রেডরিক বারবারোসা, ইংল্যান্ড রাজা প্রথম রিচার্ড এবং ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস। তারা সম্মিলিতভাবে সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে বা ধর্মযোদ্ধাদেরকে উদ্দীপ্ত করে তাদের যে বিরোধ ছিল সেটি মিটিয়ে ফেলে এবং একটি চুক্তির মাধ্যমে সবাইকে একত্রিত করে, ইউরোপীয় শক্তিবর্গকে একত্রিত করে মুসলমানদের বিরুদ্ধে এই জেরুজালেমে এক যুদ্ধের পরিকল্পনা করেন। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী এখানেও তার সফলতা দেখিয়েছেন, তার বীরত্ব দেখিয়েছেন এবং তার এই বীরত্বের কারণে আমরা দেখেছি যে তিনি তার বাহিনী দিয়ে প্রথমত জাফা এবং আক্কা দখল করে নেন, কিন্তু পরবর্তীতে এই ক্রুসেডাররা সেই দুটি অঞ্চল পুনর্দখল করে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যে বীরত্ব দেখিয়েছেন এর কারণে এই ইউরোপীয় শক্তিবর্গ অর্থাৎ ফ্রান্স, জার্মানি এবং ব্রিটিশরা তারা কিন্তু বা ইংরেজরা তারা কিন্তু জেরুজালেম দখল করতে পারেনি বা পুনরুদ্ধার করতে পারেনি। এটি মূলত সালাউদ্দিন আইয়ুবীর কারণেই সফল হয়েছিল, যদিও তার মৃত্যুর পরে এই অঞ্চলগুলো আবার ইউরোপীয় শক্তিবর্গ দখল করে নিয়েছিল। কিন্তু আমরা এই ক্ষেত্রে বা এই ক্রুসেডের মাধ্যমে সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেমকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন এবং এটি তার অন্যতম কৃতিত্বও বটে। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর চরিত্র যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব মহানুভব। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি প্রবল পরাক্রমশালী ছিলেন, এটি যেমন সত্য তেমনিভাবে তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি হিট্টিনের যুদ্ধে যুদ্ধবন্দীদের সাথে যে সদাচরণ করেছেন এবং তাদেরকে যে মুক্তি দিয়েছেন, এর কারণে তিনি ইউরোপীয় এবং মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে একজন সম্মানিত ব্যক্তি। এটি মূলত তার মহানুভবতার পরিচয়। জনকল্যাণকামী কাজ, তার এই দীর্ঘ 20 বছর শাসন কার্য পরিচালনার সময় তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ তৈরি করেন। এছাড়া জনগণের কল্যাণের জন্য তিনি বিশেষ করে কৃষিকাজের উন্নতির জন্য মিশরে বাঁধ নির্মাণ করেছিলেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা তিনি নির্মাণ করেছিলেন। এর ফলে কৃষকরা অত্যন্ত উপকৃত হয়েছিল এবং কৃষিকাজের বিপ্লব হয়েছিল সেখানে। বিদ্যানুরাগী, তিনি যে একজন উদার মানসিকতারই মানুষ ছিলেন শুধু তাই নয়, আমরা দেখেছি যে তার মন্ত্রিসভার 2 উচ্চশিক্ষিত ব্যক্তি উজির আল কাজী আল ফাজিল ও কাতিব আল ইস্পাহানিকে নিয়োগ দিয়ে বহু গুণীজনকে তিনি তার রাজদরবারে স্থান দিয়েছিলেন এবং এই 2 জন বিজ্ঞ বিচক্ষণ মন্ত্রীর মাধ্যমে বহু পণ্ডিত ব্যক্তি তার সাহচর্য লাভ করেছিল এবং তিনি তাদেরকে পৃষ্ঠপোষকতা দান করে মূলত শিক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আমরা যদি সালাউদ্দিন আইয়ুবীকে মূল্যায়ন করি তাহলে বলতে হবে যে তিনি একজন ক্রুসেডার নন, বরং মানবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এটি আসলেই পৃথিবীর ইতিহাসে বিরল। আজকের এই আলোচনার উপরে ভিত্তি করে আমি কয়েকটা কুইজ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে।
সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে গাজী বলা হয় কেন? আমি আমার আলোচনার মধ্যেই সেই কথাটি বলেছি। আশা করি তোমরা এটির উত্তর পারবে। ক্রুসেড বলতে কি বোঝায়, যেটি আগের ক্লাসে আলোচনা করা হয়েছে এবং আজকেও আমি তোমাদেরকে এইটি বলেছি, এটিও আশা করি তোমরা পারবে। ক্রুসেডের ধর্মীয় কারণ কি ছিল এটি তোমরা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবে এবং আজকের এই পাঠ থেকে এটির উত্তর পেয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থেকো। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে, ঘরে অবস্থান করবে, বিনা প্রয়োজনে বাইরে যাবে না, অযথা ঘোরাঘুরি করবে না, মন দিয়ে পড়াশোনা করবে। পরবর্তী কোনো ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।